কালো আধারে ঢাকা উত্তাল সমুদ্রের বুক চিড়ে এগিয়ে যাচ্ছে এক বিশালাকার বাণিজ্যিক জাহাজ। চারদিকে যুদ্ধের গন্ধ, আকাশে চক্কর দিচ্ছে নজরদারি ড্রোন, দূরে কোথাও বিস্ফোরণের মৃদু শব্দ ভেসে আসছে, আর পানির গভীরে লুকিয়ে আছে অদৃশ্য মাইন, যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়ঙ্কর বিপর্যয়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলপথগুলোর একটিতে টানা ১১৫ দিন আটকে থাকার পর যখন বাংলাদেশের পতাকা বহনকারী একটি জাহাজ অবশেষে বুক চিতিয়ে সামনে এগিয়ে যায়, তখন সেটি আর শুধু একটি জাহাজের যাত্রা থাকে না, সেটি হয়ে ওঠে আন্তর্জাতিক কূটনীতি, স্নায়ুযুদ্ধ, আঞ্চলিক ক্ষমতার হিসাব নিকাশ এবং পর্দার আড়ালের এক রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক থ্রিলারের চূড়ান্ত দৃশ্য। গত ২২ জুন গভীর রাত প্রায় ৩টে, বহু প্রতীক্ষার পর অবশেষে পারস্য উপসাগরের কৌশলগত করিডর হরমুজ প্রণালী অতিক্রম করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। খবরটি ছড়িয়ে পড়তেই দেশের সামুদ্রিক খাত, কূটনৈতিক মহল এবং রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা। কিন্তু এই জাহাজের মুক্তির পেছনে যে গল্প, তা কেবল নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তনের গল্প নয়, এটি শক্তিধর রাষ্ট্রগুলোর অদৃশ্য দাবার বোর্ডে বাংলাদেশের অবস্থানকে ঘিরে এক অসাধারণ মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প। সবকিছুর শুরু প্রায় ৪ মাস আগে। ফেব্রুয়ারির শুরুতে জাহাজটি নিয়মিত বাণিজ্যিক রুট ধরে পারস্য উপসাগরে প্রবেশ করে। কাতারের বন্দর থেকে পণ্য নিয়ে তার সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে আসছিল যুদ্ধের কালো মেঘ। কয়েকদিনের মধ্যেই আঞ্চলিক উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে পুরো হরমুজ প্রণালী কার্যত পরিণত হয় এক সামরিক নিয়ন্ত্রিত ডেঞ্জার জোনে। মনে রাখতে হবে, হরমুজ প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয়, পৃথিবীর জ্বালানি বাণিজ্যের এক বিশাল অংশ প্রতিদিন এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে। বিশ্লেষকরা বলেন, এটি পৃথিবীর অর্থনীতির গলার ধমনী। যদি সুয়েজ খাল হয় বৈশ্বিক বাণিজ্যের ধমনী, তাহলে হরমুজ হচ্ছে শক্তির কেন্দ্রবিন্দু। আর সেই জায়গাতেই আটকে গেল বাংলাদেশের একটি জাহাজ। প্রথম দিকে মনে করা হয়েছিল পরিস্থিতি কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে জাহাজ চলাচলের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করে ইরান সরকার। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে নতুন নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে বলা হয়। বাংলাদেশের জাহাজ কয়েকবার নিরাপদ করিডর ধরে বেরিয়ে আসার চেষ্টা করলেও প্রতিবারই নিরাপত্তাজনিত বাধার মুখে পড়তে হয়। নাবিকদের ভাষায় প্রতিটি রাত ছিল অনিশ্চয়তায় ভরা, কোথাও ড্রোন, কোথাও সতর্ক সংকেত, আর কোথাও সামরিক টহল। এমন পরিবেশে দিনের পর দিন অপেক্ষা করা মানুষগুলোর মনের ওপর যে চাপ পড়ছিল, তা সহজে অনুমান করা যায় না। এদিকে ঢাকায় শুরু হয় কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হয়। সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও আলোচনা চলে। কিন্তু সপ্তাহ পার হয়ে মাস গড়ালেও কোনো সমাধান মিলছিল না। আর এখানেই শুরু হয় আসল গল্প। মধ্যপ্রাচ্যের রাজনীতি পৃথিবীর সবচেয়ে জটিল ভূরাজনৈতিক গোলকধাঁধা। এখানে প্রতিটি বিবৃতি, প্রতিটি কূটনৈতিক অবস্থান, এমনকি একটি ছোট্ট মন্তব্য কখনো কখনো কৌশলগত সংকেত হিসেবে পাঠ করা হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, যুদ্ধ চলাকালীন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের অবস্থান নিয়ে অঞ্চলটির শক্তিশালী খেলোয়াড়রা গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। কূটনৈতিক সূত্রে তখন আলোচনা শুরু হয় যে বাংলাদেশের কিছু অবস্থান এবং কিছু আন্তর্জাতিক বার্তা হয়তো মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী শক্তিকে সন্তুষ্ট করেনি। যদিও সরকারিভাবে কেউ কিছু স্বীকার করেনি, তবে আন্তর্জাতিক মাধ্যমের আলোচনায় বিষয়টি ঘুরপাক খেতে থাকে। প্রশ্ন ওঠে, জাহাজটি কি শুধুই নিরাপত্তাজনিত কারণে আটকে ছিল, নাকি এর ভেতরে ছিল বড় ধরনের কূটনৈতিক বার্তা? রাজনীতিতে অনেক সময় সরাসরি যুদ্ধের চেয়ে মনস্তাত্ত্বিক চাপ বেশি কার্যকর হয়। ইতিহাস তাই বলে। ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের দিকে সরাসরি গুলি ছোড়ে নেয়, কিন্তু পৃথিবী পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। কারণ কখনো কখনো যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, হয় বার্তা দিয়ে। বাংলাদেশের ক্ষেত্রেও যেন তৈরি হচ্ছিল তেমন এক অদৃশ্য চাপের পরিবেশ। জাহাজের ৩১ জন ক্রু নিরাপদ থাকলেও প্রতিটি দিন অর্থনৈতিক ক্ষতির হিসাব বাড়াচ্ছিল। সামুদ্রিক বিমা ব্যয়, সময়সূচি বিপর্যয়, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের জটিলতা, সব মিলিয়ে এটি পরিণত হচ্ছিল জাতীয় অর্থনৈতিক উদ্বেগে। যখন প্রচলিত কূটনৈতিক চ্যানেলগুলো কাঙ্ক্ষিত ফল আনতে পারছিল না, তখন হঠাৎ করে দৃশ্যপট বদলাতে শুরু করে। ঢাকার রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় যে পর্দার আড়ালে বিকল্প যোগাযোগ চ্যানেল সক্রিয় করা হয়েছে। যখন সরকারি চ্যানেলের সমস্ত কূটনৈতিক চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল, ঠিক তখনই দাবার বোর্ডে এক নাটকীয় মোড় আসে।
হঠাৎ করেই ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সাথে এক রুদ্ধশ্বাস এবং হাই প্রোফাইল বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গুঞ্জন রয়েছে খোদ সরকারের ভেতরের একটি অংশ এবং খলিলুর রহমানের বিশেষ অনুরোধেই জামায়াত আমির এই সংকটের হাল ধরেন। কারণ বেইজিং ও তেহরানের গোয়েন্দা মতবাদ অনুযায়ী যুদ্ধের সময় বিএনপি সরকার কৌশলগতভাবে ভুল করে আমেরিকার পক্ষ নিলেও জামায়াত ইসলামী সরাসরি মজলুমের পক্ষে এবং ইরানের নৈতিকগত অবস্থানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল। ইরানি রাষ্ট্রদূত নিজে একটি টেলিভিশন সাক্ষাৎকারে জামায়াতের এই স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছিলেন। ইরানি রাষ্ট্রদূতের সাথে সেই বৈঠকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান দেশের বৃহত্তর অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলার জয়যাত্রা সহ অবরুদ্ধ সমস্ত বাংলাদেশি জাহাজ এবং নাবিকদের দ্রুত মুক্ত করার জন্য জোরালো দাবি জানান। জামায়াতের এই পলিটিক্যাল এবং আদর্শগত সক্রিয়তার পর তেহরানের সর্বোচ্চ মহল থেকে সবুজ সংকেত আসে। আর সেই ঐতিহাসিক বৈঠকের মাত্র 3 দিনের মাথায় ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে তারা বাংলাদেশের কোনো বাণিজ্যিক জাহাজ আর আটকাবে না। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বিশেষ অনুমতি পাওয়ার পর জাহাজটি ওমানের বহির্নোঙর থেকে রওনা দিয়ে সফলভাবে হরমুজ প্রণালী পার হয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। সেখান থেকে জাহাজটি তার চূড়ান্ত গন্তব্য দক্ষিণ আফ্রিকায় রওনা হবে। তারেক রহমানের সরকারের জন্য এই 115 দিনের অবরুদ্ধ জাহাজ এবং 31 জন ক্রুয়ের মুক্তি যে কতটা স্বস্তির এবং কত বড় ভূরাজনৈতিক পাওয়া তা কল্পনার অতীত। কারণ বৈশ্বিক জ্বালানি ও সার বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী টিকে থাকার অন্যতম লাইফলাইন। কিন্তু এই আন্তর্জাতিক থ্রিলারের সবচেয়ে মর্মান্তিক ও দৃষ্টিকটু মোড়টি এসেছে খোদ বাংলাদেশের জাতীয় সংসদের ভেতরে। একদিকে যখন দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে এবং রাষ্ট্রকে বাঁচাতে জামায়াত ইসলামী তাদের কূটনৈতিক রসায়নকে কাজে লাগিয়ে হরমুজ প্রণালী থেকে জাহাজ ছাড়িয়ে আনল, ঠিক তার পরপরই জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বিএনপির এক সংসদ সদস্য জামায়াতকে নিষিদ্ধ করার দাবি তুলে বক্তব্য দিলেন। শুধু তাই নয়, রাজনৈতিক প্রতিহিংসার বশে গাইবান্ধার পলাশবাড়িতে যুবদলের ক্যাডাররা ছাত্র শিবিরের একজন উদীয়মান নেতাকে নির্মমভাবে মেরে হত্যা করে। আর নতুন বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ গভীর ক্ষোভের সাথে এই দ্বিচারিতার বিচার চাইছে। যে দলটির ন্যূনতম রাষ্ট্রীয় কৃতজ্ঞতা বোধ নেই, যারা সংকটে পড়লে জামায়াতের কূটনৈতিক কৌশল আর রাজপথের শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের রক্ষা করে, আর সুযোগ পেলেই সেই রক্ষাকর্তার পেছনে ছুরিঘাত করে, তাদের এই নোংরা রাজনীতিকে সাধারণ মানুষ আর মেনে নেবে না। জামায়াতের এই নিঃস্বার্থ কূটনৈতিক বিজয় যেমন একদিকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করল, ঠিক তেমনি অন্যদিকে বিএনপির ভেতরের অকৃতজ্ঞদের মুখোশ পুরো দেশবাসীর সামনে উন্মোচিত করে দিল। প্রশ্ন হচ্ছে, পরের বার যদি এমন সংকট আসে, বাংলাদেশ কি প্রস্তুত থাকবে? বিএনপি সরকার কি প্রস্তুত থাকবে? কারণ আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে নিষ্ঠুর সত্য একটাই, এখানে বন্ধুত্ব চিরস্থায়ী নয়, স্বার্থই শেষ সত্য। আর যে দল সময়মতো সেই সত্য বুঝতে ব্যর্থ হয়, ইতিহাস তাকে কখনোই ক্ষমা করে না।